হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ক্লাসে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আজকে জিওগ্রাফির লাস্ট ক্লাস, যেখানে আমরা করব ভারত আর পশ্চিমবঙ্গের মিসলেনিয়াস পার্টটা নিয়ে, যেখানে পরিবেশগত আন্দোলন রয়েছে, জনগণনার কিছু অংশ রয়েছে আর বিভিন্ন বিষয়ের সূচক রয়েছে। আমরা এই জনগণনা বা 2011 সালের তো লাস্ট জনগণনা হয়েছে, সেটা আমরা স্ট্যাটিক জিকে পোর্শনে দেখব, কিন্তু এখানে কিছুটা জিওগ্রাফিক্যাল সেন্সে আমরা দেখব। ওকে, তো চলো আজকে সবাই একটু মন দিয়ে ক্লাসটা করো। ছোট্ট ক্লাস হবে, কয়েকটা ইনফরমেশন, কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আছে দেখো, ভারতের উল্লেখযোগ্য পরিবেশ বিষয়ক আন্দোলন। সেখানে তোমরা দেখতে পাচ্ছ চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন ভালো করে দেখো প্রত্যেকেই। 1973 সাল। কত সাল? 1973 সাল। বর্তমানের উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলা। কোথায়? উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলা। সেখানে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলন হয়েছিল 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলা। সেখানে গাছ কাটার বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনটাকেই আমরা বলবো চিপকো আন্দোলন। কি বলবো? চিপকো আন্দোলন। কেন বলছি চিপকো আন্দোলন? কেন বলছি? তার কারণ হচ্ছে চিপকো কথাটার অর্থ হচ্ছে চিপে ধরে রাখা বা চেপে ধরে রাখা, গাছকে জড়িয়ে ধরে রাখা। দেখো এখানে লেখা আছে, চিপকো কথাটির অর্থ জড়িয়ে ধরা বা চেপে ধরা। জড়িয়ে ধরা বা চেপে ধরা। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা চেপে ধরা। কাকে? গাছকে চেপে ধরা। অর্থাৎ যখন কেউ গাছ কাটতে আসছে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, কোনো প্রতিষ্ঠান থেকে যারা গাছ কাটতে আসছে, তাদেরকে বাধা দিয়ে গাছকে জড়িয়ে ধরে রাখা। অর্থাৎ এই কথার বা এরকম বিষয়টা কেন? তার কারণ হচ্ছে গাছকে কাটতে গেলে আগে আমাদেরকে কাটতে হবে, অর্থাৎ গাছ কাটা যাবে না। তাই চিপকো কথাটির অর্থ হচ্ছে জড়িয়ে ধরে রাখা। সেই অনুযায়ী এই আন্দোলনটার নাম হয়েছে চিপকো আন্দোলন। পরীক্ষাতে কি আসে? চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? একটা কোশ্চেন আসতে পারে। দ্বিতীয় কোশ্চেন, চিপকো আন্দোলনের সূত্রপাত কোথায় হয়েছিল? চিপকো কথার অর্থ কি আসতে পারে? আর চিপকো আন্দোলনের নেতাকে। আমি তোমাদেরকে শুধুমাত্র ইনফরমেটিভ হয়তো তথ্য দিয়ে দিলাম, সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে খানিকটা হয়তো অসুবিধার সৃষ্টি হতে পারে, তাই আমি গল্পটা তুলেছি। কি হয়েছে না, ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসী মহিলারা সবাই গাছ জড়িয়ে ধরতেন। এই জন্য এই আন্দোলনকে নারীবাদী উপজাতি আন্দোলনও বলা হয়। এর ফলে ঠিকাদাররা গাছ কাটতে পারতো না। গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা এবং উনার স্ত্রী, তার নাম হচ্ছে বিমলা বহুগুণা, ইনাদের নেতৃত্বে, ইনাদের তত্ত্বাবধানে সবাই মিলে কি করেছিল? প্রতিবাদে গর্জে উঠেছিল, প্রতিবাদ করেছিল যে গাছ কাটা যাবে না, পরিবেশ রক্ষা করতে হবে আমাদের। তাই তারা এই অঞ্চলে, অর্থাৎ উত্তরাখণ্ডে অঞ্চলের গাড়োয়াল জেলাতে তারা কিন্তু গাছ কাটতে দেয়নি, গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সেজন্যই এই আন্দোলনটার নামকরণ হয়েছে চিপকো আন্দোলন। তাহলে নেতাকে? নেতা হচ্ছে শ্রী সুন্দরলাল বহুগুণা এবং তার স্ত্রী বিমলা বহুগুণা। এছাড়াও যিনারা ছিলেন শ্রী চণ্ডী প্রসাদ ভাট, সরলা বেন, মীরা বেন, এরা ছিল এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব স্থানীয়। চিপকো আন্দোলনকারীদের স্লোগান ছিল কি? এটাও কিন্তু পরীক্ষাতে আসে। চিপকো আন্দোলনের স্লোগান ছিল হোয়াট ডু দা ফরেস্ট বিয়ার। বিয়ার মানে ভালুক, অর্থাৎ বনের ভালুকরা কোথায় যাবে? সয়েল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। সয়েল দরকার, জল দরকার, আর পিওর এয়ার দরকার। তাদের যে থিম, তাদের যে স্লোগান কি ছিল? হোয়াট ডু দা ফরেস্ট বিয়ার, সয়েল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। বোঝা গেল চিপকো আন্দোলন। তাহলে মনে রাখবে কি? চিপকো 1973 কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলাতে। চিপকো কথার অর্থ কি? জড়িয়ে ধরা। আর চিপকো আন্দোলনের নেতা হচ্ছে সুন্দরলাল বহুগুণা এবং তার স্ত্রী বিমলা বহুগুণা। ঠিক আছে, সুন্দরলাল বহুগুণা, এর নামটা মনে রাখলেই যথেষ্ট।
নেক্সট অ্যাপিকো আন্দোলন বা অ্যাপিকো আন্দোলন কোথায় হয়েছিল? এটা দেখো ঠিক তার 10 বছর পরে 1983 তে কোথায় হয়েছিল? 1983 তে হয়েছিল কর্ণাটকের শিরসি অঞ্চলের সলকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে। কর্ণাটকের শিরসি অঞ্চল বা শুধু মনে রাখবে কর্ণাটক। 1983 আমাদের চিপকো আন্দোলনের 10 বছর পরে কর্ণাটকে হয়েছিল। কি হয়েছিল না এখানেও কি করেছিল? গ্রামবাসীরা গাছকে জড়িয়ে ধরে গাছ কাটার বিরুদ্ধে বা গাছ কাটার প্রতিবাদ করেছিল। এই গ্রামের প্রায় 160 জন স্ত্রী পুরুষ এবং বাচ্চারা গাছকে দড়িয়ে ধরে আলিঙ্গন করে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এভাবে অ্যাপিকো আন্দোলনের শুরু হয়। পরবর্তীকালে এই আন্দোলন বিশাল আকার ধারণ করে। এই আন্দোলনের নেতৃত্ব দেন কে? পান্ডুরাও হেগড়ে। কে? ভদ্রলোকের নাম হচ্ছে পান্ডুরাও হেগড়ে। কে? পান্ডুরাও হেগড়ে। এই আন্দোলনের স্লোগান কি ছিল? 5 F's। এফস বলতে ফুড, ফুডার, ফুয়েল, ফাইবার, ফার্টিলাইজার। ঠিক আছে, তাহলে অ্যাপিকো আন্দোলন কর্ণাটকে হয়েছিল চিপকো আন্দোলনের 10 বছর পরে 1983 খ্রিস্টাব্দে। আর এর নেতৃত্ব কে দিয়েছিলেন? পান্ডুরাও হেগড়ে। পান্ডুরাও হেগড়ে। ঠিক আছে, নেক্সট সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সাইলেন্ট ভ্যালি কোথায়? সাইলেন্ট ভ্যালি বলতে নিঃশব্দ উপত্যকা, একদম নিস্তব্ধ, একদম চুপচাপ, সাইলেন্ট। কোথায় রয়েছে? রয়েছে হচ্ছে কেরালার পালঘাট জেলায় কান্দিপূজা নামে একটি নদী উপত্যকায় কি রয়েছে? সাইলেন্ট ভ্যালি রয়েছে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকার নাম হলো সাইলেন্ট ভ্যালি। এই পাহাড়ি অরণ্য সংকুল পরিবেশ এত শান্ত এবং এত নিস্তব্ধ যে একে সাইলেন্ট ভ্যালি বলা হয়। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, কিসের জন্য? জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে কি করা হচ্ছে? বন কেটে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার কারণে যাতে বন না কেটে দেওয়া হয় বা বন কেটে দেওয়ার বিরুদ্ধে এখানকার মানুষ গর্জে উঠেছিল। যে আন্দোলন করেছিল তাকেই আমরা বলছি সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কারা করেছিল? না, এই উপত্যকার জৈব বৈচিত্র্য বাঁচানোর জন্য কেরালার একটি বামপন্থী স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা ও কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদের উদ্যোগে ভারতের প্রথম সংগঠিত ব্যাপক পরিবেশ আন্দোলন শুরু হয়। এই পরিকল্পনা 1983 সালে বাতিল করতে বাধ্য হয়। সেখানে একটি জাতীয় পার্ক তৈরি হয়। এই আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বাস্তুবিদ MK প্রসাদ। তোমরা কিন্তু মনে রাখবে এই কেরালার একটি বামপন্থী স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা কেরালা সাহিত্য পরিষদ, স্বাস্থ্য সাহিত্য পরিষদ। তোমরা জানো কেরালাতে যে রাজ্য সরকার রয়েছে সেটা বাম ফ্রন্টের বা আমরা বলছি বামপন্থী, সেখানে সরকার চালায়, বামফ্রন্ট সরকার রয়েছে, তাদেরই একটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত। বোঝা গেল? তাহলে সাইলেন্ট ভ্যালি কোথায় রয়েছে? কেরালাতে রয়েছে। কেরালার পালঘাট জেলায় রয়েছে। সেখানে যখন জলবিদ্যুৎ তৈরি করার জন্য অরণ্য ধ্বংস হয়ে যাবে এই ভেবে বা যখন জলবিদ্যুৎ তৈরি করার একটা পরিকল্পনা গ্রহণ করা হলো কান্দিপূজা নদী উপত্যকাতে, তখনই তারা কি করলো? তখন তারা ভাবলো যে জলবিদ্যুৎ তৈরি করতে গেলে তো প্রচুর বন ধ্বংস হবে, তো সেক্ষেত্রে পরিবেশ একটা ক্ষতির মুখে পড়বে, পরিবেশের ক্ষতি হবে। সে কথা ভেবে তারা কি করলো? এর বিরুদ্ধে একটা প্রতিবাদী আন্দোলন গড়ে তুললো, যেটার নাম আমরা জানবো সাইলেন্ট ভ্যালি আন্দোলন। ওকে, নেক্সট দেখো বিষ্ণুই আন্দোলন। এটা অনেক আগেকার আন্দোলন। শম্ভুজি নামক একজন ঋষি 400 বছর আগে রাজস্থানে বৃক্ষচ্ছেদের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করেছিল। কোথায়? রাজস্থান। কোথায়? রাজস্থান। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট আসবো, যেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা নদীতে 30টি বড় বাঁধ, 135টি মাঝারি বাঁধ তৈরির যে কর্মসূচি নেওয়া হয়েছিল তার মধ্যে সর্দার সরোবর ড্যাম সবচেয়ে বড় বাঁধ। 2000 সালের 18 অক্টোবর সুপ্রিম কোর্ট সর্দার সরোবর বাঁধকে 138 মিটার উঁচু করার ছাড়পত্র দিয়েছিল। এই বড় বাঁধটি নির্মাণের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রায় 10 লক্ষ মানুষ। মেধা পাটেকর, কে? মেধা পাটেকর, তিনি কি করেছিলেন? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে না, নর্মদা নদীর উপরে এইভাবে বাঁধ দেওয়া যাবে না, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়াও যিনি যুক্ত ছিলেন তিনার নাম হচ্ছে বাবা আমতে এবং অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় এবং বাবা আমতে তিনারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বোঝা গেল? তাহলে আমাদেরকে চিপকো আন্দোলন, অ্যাপিকো আন্দোলন,
সাইলেন্ট ভ্যালি আন্দোলন আর নর্মদা বাঁচাও আন্দোলন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি একটু চলে আসি, সুন্দরবন ফার্টিলাইজার ফ্যাক্টরি করার সিদ্ধান্ত একটা সময় নেওয়া হয়েছিল। সুন্দরবনে একটি সার ও সালফিউরিক অ্যাসিড তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয় ভারত সরকার, যেটা লক্ষ্মীকান্তপুর, তোমরা যারা দক্ষিণ 24 পরগনার বাসিন্দা তারা জানো, বকখালি যেতে গেলে, কাকদ্বীপ যেতে গেলে ডায়মন্ড হারবার থেকে, ডায়মন্ড হারবার ঠিক নয়, আমাদের ট্রেনে করে যদি যাও একটা স্টেশন পাবে লক্ষ্মীকান্তপুর। সেই লক্ষ্মীকান্তপুরে কি হবে, সুন্দরবন ফার্টিলাইজার ফ্যাক্টরি তৈরি করার উদ্যোগ নিয়েছিল ভারত সরকার। কিন্তু এখানকার মন্দির বাজার দূষণ নিরোধক কমিটি, কারা? মন্দির বাজার দূষণ নিরোধক কমিটি বায়ু ও নদীর জলের উপর সালফিউরিক অ্যাসিডের দূষণ থেকে, দূষণ যে হতে পারে বা ক্ষতি হতে পারে তার জন্য জনগণকে সচেতন করে। ফলে এলাকায় জমি না কিনতে পেরে কোম্পানি অন্যত্র চলে যায়। তাহলে এটাও একটা বড় প্রতিবাদী আন্দোলন। দেখো, ফার্টিলাইজার ফ্যাক্টরি করতেই দেওয়া হলো না সুন্দরবন অঞ্চলে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। সুন্দরবনের কোথায়? লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন লাগোয়া অঞ্চলে মন্দির বাজার দূষণ নিরোধক কমিটি, যারা মানুষকে জনে জনে গিয়ে সচেতন করে যে সালফিউরিক অ্যাসিড যদি জলে মেশে বা সালফার ডাইঅক্সাইড যদি গ্যাস বাতাসে মেশে তাহলে কিন্তু পরিবেশ দূষিত হবে এবং সেখান থেকে কিন্তু মানুষের বিভিন্ন রোগ হবে। এরকম ভাবে যখন সচেতনতা শিবির চালায় তখন কিন্তু সবাই মিলে প্রতিবাদ করে। তার জন্য কি হয়, এরকম একটা সার ফ্যাক্টরি, যেটা ফার্টিলাইজার ফ্যাক্টরি, সেটা কিন্তু আর হয়নি। নেক্সট, গঙ্গা অ্যাকশন প্ল্যান। কি করা হয়েছিল? গঙ্গা অ্যাকশন প্ল্যান। কেন গঙ্গা কর্ম পরিকল্পনা করা হয়েছিল? কারণ আমরা জানি গঙ্গা গঙ্গোত্রী থেকে তৈরি হয়েছে, অর্থাৎ উত্তরাখণ্ড থেকে তৈরি হয়েছে। সেখান থেকে বহু রাস্তা 2525 কিলোমিটার ঘুরে ঘুরে কোথায় এসে? বঙ্গোপসাগরে এসে পড়েছে। তো এই বঙ্গোপসাগরে এসে পড়ার কারণে এত দূর রাস্তা যে ট্রাভেল করেছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 27টি বড় শহর, 73টি ছোট শহর গড়ে উঠেছে। তাহলে এই যে এত শহর, ছোট বড় মাঝারি এত শহর, তাদের যে গৃহস্থালী থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা, যানবাহন, যা কিছু ওয়েস্টেজ, যে দূষিত জলটা, দূষিত পদার্থটা নদীতে এসে মিশছে। তাহলে এই 27টা আমাদের বড় শহর, 73টা ছোট শহর, এত ময়লা আবর্জনা জঞ্জাল যখন এসে নদীতে পড়ছে, নদীটা কি হচ্ছে? নদীর জল পুরোপুরি দূষিত হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? কিন্তু সেখানে শহরগুলোর ক্ষেত্রে তো মানে কি করা যেতে পারে? এর সমাধান কি করা যেতে পারে? যে সবকিছুই তো এসে পড়ছে নদীতে, নদী সেটা সমুদ্রে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই গঙ্গাকে ক্লিন করার একটা পরিকল্পনা গ্রহণ করি, সেক্ষেত্রে জলকে খানিকটা দূষণমুক্ত করা যেতে পারে। সেই জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তাকে বলা হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান। এইসব নগর ও শহরের বাড়ি, কলকারখানা, রাস্তার ময়লা জল এবং বর্জ্য পদার্থ নর্দমা হয়ে গঙ্গা এসে পড়ছে, ফলে গঙ্গার জল দূষিত হচ্ছে। এই দূষণের হাত থেকে গঙ্গার জলকে রক্ষা করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তাকে বলা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান। ওকে, মনে রাখবে এগুলো। আবার একটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে চলে আসি, সুন্দরবনে ও হরিপুরে, পূর্ব মেদিনীপুরের হরিপুর, এখানে পারমাণবিক চুল্লি নির্মাণের একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল একটা সময়। 2000 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনে কেন্দ্রীয় সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিল। কত সালে? 2000 সালে। কত সালে? 2000 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনে কে নিয়েছিল? কেন্দ্রীয় সরকার একটা প্রজেক্ট তৈরি করেছিল যে সুন্দরবনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা। কিন্তু পশ্চিমবঙ্গের বিজ্ঞান মনস্ক মানুষ এবং সংগঠনগুলি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে জনমত গঠন করে। পূর্ব মেদিনীপুর জেলার হরিপুরে 2006 সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা জনসমক্ষে এলে পরমাণু চুল্লি বিরোধী জীবন জীবিকা ভিটেমাটি বাঁচাও কমিটি। কারা? পরমাণু চুল্লি বিরোধী জীবন জীবিকা ভিটেমাটি বাঁচাও কমিটি। তারা কি করেছিল? জোরদার একটা আন্দোলন করে তুলেছিল। ফলে পশ্চিমবঙ্গ সরকার কিছুটা ধীরে চলো নীতি, পশ্চিমবঙ্গ সরকার 2006 সালে মানে বামফ্রন্ট সরকার ছিল, তারা দেখলো যে না, মানুষ যখন চাইছে না, মানুষ যখন খুব বেশি প্রতিবাদ করেছে, ঠিক আছে চলো, হবে না বলে তারা বন্ধ করে দিয়েছে। এরপর 2009 সালে আবার একটা হিড়ি ঘটেছিল, কি? কেন্দ্রীয় সরকার নতুন ভাবে 6টি পারমাণবিক চুল্লি বসানোর পরিকল্পনা গ্রহণ করে। ফলে বিস্তীর্ণ কৃষি জমি সহ জুনপুট এলাকায় মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র বাঁচানোর তাগিদে আন্দোলন শুরু হয়। এবারও পশ্চিমবঙ্গ সরকার সহ কেন্দ্রীয় সরকার আবার ধীরে চলো নীতি গ্রহণ করতে বাধ্য হয়। ঠিক আছে, তাহলে প্রতিবাদ করলে একটা
সমস্যার সমাধান হয়, কিন্তু বর্তমান যুগে প্রতিবাদ করা খানিকটা দুষ্কর হয়ে পড়েছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার হরিপুরে পরমাণু বিদ্যুৎ প্রকল্প রদ করে দিয়েছে। কি করেছে? পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজ্য সরকার হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প রদ করে দিয়েছে, আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হয়। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বিশেষ করে চিপ কোটা তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যাপিক কোটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সাইলেন্ট ভ্যালি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারা নেতৃত্ব দিয়েছে? আর কি? নর্মদা বাঁচাও আন্দোলন। নেক্সট আমরা দেখব এই পরিবেশের দিক থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর যে স্থানগুলো রয়েছে, এই স্থানগুলোকে আমরা স্ট্যাটিক জিকে পোর্শনে দেখব। তার আগে জাস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার সম্বন্ধে ছোটখাটো ইনফরমেশন। বর্তমানে ভারতের মোট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে কতগুলো? 44টা। এটা ইংরেজি লেখানো, এটা বাংলায় লেখা, বাংলায় হচ্ছে লেখা, ইংরেজিতে লিখলে তাহলে 44। ওকে, 44, 44টা আছে। ভারতের নবীনতম, সব থেকে যেটা নূতন, একদম লেটেস্ট যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। এটাই হচ্ছে 44 নম্বর, এটাই 44 নম্বর। কিন্তু অন্যান্য যারা যুক্ত হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা যুক্ত হয়েছে সেটা আরো ইম্পর্টেন্ট। যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে যুক্ত হয়েছে 41 নম্বর, সেটা হচ্ছে আমাদের রবি ঠাকুরের তৈরি শান্তিনিকেতন। কি? শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করেছে। বিশ্ব হেরিটেজ মানে কি? ধরোহর, ঐতিহ্যবাহী স্থান হিসেবে শান্তিনিকেতন রয়েছে। কর্ণাটকের হৈসল বংশ তোমরা পড়েছো ইতিহাসে, হয়তো বা অনেকেই পড়েছো। অহম বংশ যেটা আসাম, অহম বংশ, এই তিনটে জায়গা 41, 42, 43 ছিল। 44 নম্বরে যুক্ত হয়েছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। ওকে, মোট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার বিচারে ভারতের স্থান পৃথিবীতে ষষ্ঠ। কত? 6th পজিশন। কত পজিশন? 6th পজিশন, 6th পজিশন। ওকে, এরপরে দেখো বর্তমানে ভারতের মোট ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইট কটা আছে? 15টা। কালচারাল হেরিটেজ সাইট যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইট 15টা। ভারতের নবীনতম, খুব ইম্পর্টেন্ট, ভারতের নবীনতম, এটা মার্ক করে নাও, নবীনতম ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইট হচ্ছে আমাদের দুর্গাপুজো। কলকাতার দুর্গাপুজো হচ্ছে ইনটেনজিবল হেরিটেজ সাইট, কালচারাল হেরিটেজ সাইট। তোমরা নাম শুনে থাকবে, আমি নামটা এই মুহূর্তে রিকল করতে পারছি না, সম্ভবত কল্পনা গুহ ঠাকুরতা বা এরকম ভদ্রমানের নাম। উনি কিন্তু এই পুরো দুর্গাপুজো নিয়ে একটা রিসার্চ পেপার তৈরি করেছেন, বিশ্বে দুর্গাপুজোর একটা থিম তৈরি করেছেন, একটা কনসেপ্ট দিয়েছেন, যেখান থেকে পরবর্তীকালে আমাদের ইউনেস্কো ভারতবর্ষের বা কলকাতার দুর্গাপুজোকে একটা ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইটের তকমা দিয়েছে। তোমরা যদি নামটা জানো, ওই ভদ্রমহিলা যিনি রিসার্চ করেছেন এর উপরে, কলকাতা আর দুর্গাপুজোর উপরে, একটু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এরপরে আসি আমরা রামসর স্থান। রামসর জলাভূমি, কিছু জলাভূমি রয়েছে যেই জলাভূমিগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং তাকে সংরক্ষণ করাও অত্যন্ত জরুরি। সেই স্থানগুলোকে রামসর কনভেনশন অনুযায়ী রামসর সাইট বলা হয়। এটাও আমরা স্ট্যাটিক জিকে পোর্শনে পড়ব, রামসর সাইট ভারতবর্ষে কতগুলো আছে। 2025 সালের জুলাই অনুযায়ী ভারতবর্ষে মোট 91টা রামসর সাইট আছে। কি আছে? মোট 91টা রামসর সাইট আছে। তামিলনাড়ুতে আছে সব থেকে বেশি, প্রায় 20টা, সর্বাধিক সংখ্যক রয়েছে। ভারতের উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম স্থানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলির সংখ্যা বেশি, দরকার নেই এখানে। তোমরা লাস্ট, আচ্ছা, স্ট্যাটিক জিকে ক্লাসে তোমাদেরকে আমি বলবো, অ্যাকচুয়ালি এখানে ছিল 85টা, 2024 পর্যন্ত 85টা ছিল, 2025-এ 6টা রামসর সাইট যুক্ত হয়েছে। আমি তোমাদেরকে সেটা বলবো পরে। নেক্সট
আমাদের এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায়শই পরীক্ষাতে আসে, ডব্লিউবিসিএস প্রিলিমস থেকে শুরু করে বিভিন্ন ওয়ানডে এক্সামগুলোতে আসে। কি রিসেন্ট যে ঝড়গুলো হয়েছে সেই ঝড়গুলো কোন দেশ নামকরণ করেছে? সার্কের অন্তর্গত দেশগুলো বেসিক্যালি নামকরণ করে যারা হচ্ছে আরব সাগর বঙ্গোপসাগর তীরে অবস্থিত, বেসিক্যালি তারাই। আমরা কয়েকটা নাম জানবো, লেটেস্ট গুলো জানবো, অবশ্যই কয়েকটা জানবো। যেমন ধরো হিক্কা নামকরণ করেছে মালদ্বীপ। তোমরা নিচ থেকে দেখো, নিচ থেকে হচ্ছে লেটেস্ট গুলো। গুলাব কে নামকরণ করেছে? পাকিস্তান। জাওয়াদ নামকরণ করেছে কে? সৌদি আরব। অসনি নামকরণ করেছে কে? শ্রীলঙ্কা। সিত্রাং নামকরণ করেছে কে? থাইল্যান্ড। মান্ডুয়ং নামকরণ করেছে ইউনাইটেড আরব এমিরেটস। জস বা ইয়াস ওমান। টাউকেটা এটা দরকার নেই, টাউকেটা দরকার নেই, নিসর্গ দরকার নেই। আমফানটা মনে রাখবে থাইল্যান্ড, বুলবুলটা মনে রাখবে পাকিস্তান। ঠিক আছে, এই কয়েকটা মনে রাখলেই চলবে। ঝড়ের নাম দিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ঝড় দিয়ে কোশ্চেন থাকে, তাই আমি কিন্তু টপিকসটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। প্রত্যেকেই ভালো করে পড়বে, ঠিক আছে? বিভিন্ন ঝড়ের নাম, বিভিন্ন ঝড়ের নাম আশা করে দেখতে পাচ্ছ সবাই, বিভিন্ন ঝড়ের নাম কেমন, এগুলো কিন্তু তোমরা পড়বে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে ভারতের জনগণনা। কি আছে? ভারতের জনগণনা। তাহলে শেষ যে জনগণনা হয়েছে সেটা 2011 সালে, 2021 সালে হওয়ার কথা ছিল, করোনা হওয়ার জন্য 2021 সালে হয়নি, রিসেন্ট, খুব রিসেন্ট হয়তো জনগণনা হবে। তাহলে 2011 সালে জনগণনা হয়েছে। কততম? যেদিন থেকে জনগণনা শুরু হয়েছে সেদিন থেকে ধরলে 15তম, অর্থাৎ 15th। আর যদি স্বাধীনতার পরে ধরা হয় তাহলে কত ধরবো? 7ম জনগণনা। কত ধরবো? 7th। আর এটা ধরলে 15। 2011 সালের জনগণনার স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, অর্থাৎ আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ। সারা পৃথিবীর 17.5% মানুষ বর্তমানে 2001 সালে 16 ছিল, এখন 17.5 হয়েছে 2011 সালে। আবার 2021 সালে যদি করা হয় প্রচুর বেড়েছে, চীনকে টপকে আমরা চলে গেছি ভারতে বসবাস করে। ঠিক আছে, সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। আমি দাগ করছি না কারণ আচ্ছা করেই দিচ্ছি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। সর্বাধিক জনসংখ্যা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে, 20 কোটির বেশি। সর্বাধিক জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। দিল্লি ক্যাপিটাল টেরিটোরিয়াল এরিয়া বা রিজিয়ন, সেখানে মানুষজন একটু বেশি বাস করবে। সর্বনিম্ন জনসংখ্যা কোথায়? সিকিম। কেন্দ্রশাসিত অঞ্চল কোথায়? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে সব থেকে কম মানুষ বাস করে। আর যদি আমরা রাজ্য হিসেবে দেখি তাহলে দেখব সিকিম। এইবার এখানে একটা কনফিউজিং বিষয় আছে। কিরকম? সিকিমে দেখো জনসংখ্যা সব থেকে কম, এরিয়া ওয়াইজ জনসংখ্যা সব থেকে কম, কিন্তু একটা টার্ম দেখো জনঘনত্ব। এই যে টার্মটা, এটাকে তোমরা লক্ষ্য করো, জনঘনত্ব। জনঘনত্ব মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে। তাহলে তোমাদের মনে হতে পারে যে যদি সিকিম সব থেকে কম জনসংখ্যা হয় তাহলে জনঘনত্বও কম হবে, হ্যাঁ কি না? না, তেমনটা না। জনসংখ্যা মানে পুরো রাজ্যটাতে কতজন বাস করে, আর জনঘনত্ব মানে পুরো রাজ্যের এরিয়া কতটা, সেখানে কতজন বাস করে তার যে রেশিও, অর্থাৎ কতটা বর্গ কিমিতে এরিয়াতে কতজন মানুষ আছে সেটা। ঠিক আছে, ধরো একটু বলে দিই, ধরো কোনো মেলাতে তোমরা গেছো, একটা বড় মেলা হচ্ছে, বড় মেলা, সেখানে হয়তো দেখা গেল 500 জন উপস্থিত আছে, ফাঁকা ফাঁকা লাগছে, 500 জন উপস্থিত আছে। আরেকটা মেলা ধরো ছোট মেলা, সেখানে 500 জন উপস্থিত আছে। 500 জন ধরে ছেড়ে দাও, ধরো 400 জন উপস্থিত আছে। তাহলে বড় মেলাতে জনসংখ্যা কত হয়েছে? 500। ছোট মেলাতে জনসংখ্যা কত হয়েছে? 300। ধরে নাও 300। এইবার যদি বলা হয় বড় মেলা যে এলাকাটা জুড়ে হয়েছিল সেটা হচ্ছে 10টা গ্রাম মিলে হয়েছিল, 10টা গ্রাম মিলে একটা এলাকা, সেখানে হচ্ছে 500 জন উপস্থিত ছিল। কিন্তু এখানে তার মানে কি, 10টা গ্রামে 500 জন করে হলে প্রতি গ্রামে 10 জন করে, প্রতি গ্রামের মেলাতে 10 জন করে উপস্থিত আছে, যদি 50 জন করে উপস্থিত আছে যদি 500 জন হয়।
এবার এখানে ধরো 5টা গ্রামে 300 জন, 5টা গ্রামের মেলা হচ্ছে, সেখানে 300 জন উপস্থিত। তাহলে কোনখানে ভিড় বেশি হবে, গিজগিজ করবে কোথায় বেশি? যেখানে 5টা গ্রামের মেলাতে 300 জন আছে, হ্যাঁ কিনা? তাহলে 300 জনকে তুমি 5 দিয়ে ভাগ করলে কত করে পাবে? প্রত্যেকে ভাগ করে দেখো। একটা 500কে তোমরা 10 দিয়ে ভাগ করো, তাহলে প্রতি ক্ষেত্রফল বা ধরো 10 বর্গ কিমি এলাকাতে 500 জন উপস্থিত আছে, তাহলে প্রতি বর্গ কিমিতে 50 জন করে। মোট উপস্থিত 500, কিন্তু প্রতি বর্গ কিমিতে 50। আর একটা এলাকাতে ধরো সেটা 5 বর্গ কিমি এলাকা, সেখানে উপস্থিত আছে ধরো 300 জন, 300 জন প্রতি বর্গ কিমিতে কত? 60 জন। কিন্তু এখানকার জনসংখ্যা কম, কিন্তু জনঘনত্ব বেশি, গিজগিজ করছে লোক বেশি। কোথায়? যেখানে 5 বর্গ কিমিতে 300 জন আছে। বুঝা গেল? অরুণাচল প্রদেশের আমরা এরপরে আসবো। সর্বাধিক জনঘনত্ব হচ্ছে বিহার, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, সর্বনিম্ন জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। বুঝা গেল? আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার মানে কি, সিকিমের ক্ষেত্রফল অনুযায়ী দেখা যাচ্ছে জনসংখ্যা কম, জনসংখ্যা কম ক্ষেত্রফল অনুযায়ী। অরুণাচল প্রদেশে ক্ষেত্রফল অনুযায়ী জনঘনত্ব আরো কম, জনঘনত্ব কম। বুঝা গেল? সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার 2001 থেকে 2011 সালে কোথায় হয়েছিল? অরুণাচল প্রদেশ। জনসংখ্যা বৃদ্ধির হার। কেন্দ্র শাসিত অঞ্চল কি? দাদরা ও নগর হাভেলি। সর্বনিম্ন জনসংখ্যার হার কোথায়? নাগাল্যান্ড। আর কেন্দ্র শাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এগুলো কিন্তু স্ট্যাটিক জিকের পোরশন, ভালো করে মনে রাখবে। আর একটা কি পড়ে? জনসংখ্যার স্ত্রী পুরুষ অনুপাত, লিঙ্গ অনুপাত, স্ত্রী পুরুষ অনুপাত কোথায়? কেরালাতে সব থেকে বেশি, কেরালাতে বেশি 1084 জন। অর্থাৎ স্ত্রী পুরুষ অনুপাত মানে 1000 জন পুরুষে, যেহেতু এখন পুরুষতান্ত্রিক সমাজ, 1000 জন পুরুষে কতজন মহিলা আছে? এখানে কেরালাতে দেখাচ্ছে যদি 1000 জন পুরুষ থাকে, 1084 জন মেয়ে আছে, স্ত্রী লোক আছে। বোঝা গেল? তামিলনাড়ুতে দেখা যাচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করছে 996 জন আছে, অন্ধ্রপ্রদেশে আছে 993 জন, হরিয়ানাতে আছে 879 জন, সব থেকে কম। হরিয়ানাতে দেখা যাচ্ছে 1000 জন পুরুষে মহিলার সংখ্যা 879 জন। অর্থাৎ অন্যান্য যে সকল রাজ্য আছে সেখানে প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা 879 থেকে বেশি। হরিয়ানাতে 1000 জন পুরুষ থাকলে মহিলা রয়েছে কত? 879 জন, সব থেকে কম। অর্থাৎ লিঙ্গ অনুপাতে সব থেকে কম হচ্ছে আমাদের হরিয়ানা, আর সব থেকে বেশি হচ্ছে কেরালা। বোঝা গেল? নেক্সট, লিঙ্গ ভিত্তিক সাক্ষরতা। সর্বাধিক সাক্ষরতা প্রায় 94% সাক্ষরতা কোথায় রয়েছে? কেরালা। সব থেকে কম সাক্ষরতা বিহার, সব থেকে কম সাক্ষরতা বিহার। তবে এখন যেভাবে বিহার পড়াশোনার দিকে ডেভেলপ করছে, যেভাবে বিহার আস্তে আস্তে করে এগোচ্ছে, খুব ভালো জায়গা নেবে এবারের সেন্সাসে। 2021-এর না হয় 2025-এর, অর্থাৎ 21-এর ধরেই আমরা এগোবো। 2021-এর যে সেন্সাস হবে সেই অনুযায়ী কিন্তু বিহার অনেকটাই শিক্ষা দীক্ষায় এগিয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু শিক্ষার বিষয়, মানে শিক্ষার হার বলতে একাডেমিক শিক্ষার কথা বলা হচ্ছে। এছাড়া একাডেমিক শিক্ষার বাইরে যদি দেখা যায়, অর্থাৎ আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে দেখা যায় বিহার অনেক এগিয়ে, অনেক এগিয়ে। এখন তো আবার বিহারকে আবার পথ দেখাচ্ছেন আমাদের খান স্যার, প্রত্যেকেই চেনো তোমরা। তো যাই হোক, এই দুটো ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে। যদি বলা হয় সরি পুরুষের অনুপাত, পুরুষ শিক্ষার হারে পুরুষ সাক্ষরতার অনুপাত কত? 94.24 কেরালাতে, আর সেখানে বিহারে কত? 59.68, মোট 47% সর্বনিম্ন। বুঝা গেল? তাহলে দুটো উত্তরই কিন্তু একই। যদি বলা হয় সাক্ষরতার হারে সর্বাধিক কোথায়? কেরালা, সর্বনিম্ন বিহার। পুরুষ সাক্ষরতা জিজ্ঞাসা করলে সর্বাধিক হবে আমাদের কেরালা, সর্বনিম্ন হবে বিহার। বুঝা গেল? নেক্সট, কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে, লাক্ষাদ্বীপে সব থেকে বেশি মানুষ শিক্ষিত। লাক্ষাদ্বীপ
আর দাদরা নগর হাভেলিতে সব থেকে কম। দাদরা নগর হাভেলি, ঠিক আছে। নেক্সট, এরপরে আসবো আমরা বিভিন্ন সূচক। সেই সূচকের আওতায় ভারতবর্ষের স্থান কত, পরীক্ষায় আসবেই আসবে, যে কোনো একটা আসবে। সূচক কি? বিশ্ব বুভুক্ষা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। এটা হচ্ছে ডাইনামিক পার্ট, প্রতি বছর পরিবর্তন হয়, প্লেস চেঞ্জ হয়, কিন্তু 2025-এ যেটা চলে এসছে সেটা 25-এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিশ্ব বুভুক্ষা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কি? 2016 সালে প্রথম গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স রিপোর্টটি প্রকাশিত হয়েছিল। 5 বছরের নিচে শিশুদের মধ্যে অপুষ্টি, মৃত্যুহার, পরিমিত যত্নের অভাব প্রভৃতি বিষয়গুলোর ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি করা হয়। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কত দেশ খাওয়া দাওয়ার দিক থেকে কতটা এগিয়ে, সেখানকার ক্ষুধা নিবৃত্তি কতটা হচ্ছে, তার উপর একটা পরিসংখ্যান দেওয়া হয়। সেক্ষেত্রে ভারতবর্ষের স্থান কত? 127টা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান হচ্ছে 105তম। খুব একটা ভালো কিন্তু নয়, খুব একটা ভালো অবস্থায় নেই কিন্তু, কেমন। এরপরে যেটা আমরা আসবো মানব উন্নয়ন সূচক, যেটাকে আমরা বলছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কি বলবো আমরা? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। বুঝে গেল? মানব উন্নয়ন সূচক। কি বলবো? মানব উন্নয়ন সূচক। কে প্রকাশ করে? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনডিপি আন্তর্জাতিক সংস্থা মানব উন্নয়নের সূচকগুলির ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে 2016 সালে মানব উন্নয়ন সূচক নির্ণয় করেন। কত সালে? 2016 সালে প্রথম। এই সূচক সমগ্র পৃথিবীকে অতি উচ্চ অর্থাৎ ভেরি হাই, উচ্চ উন্নয়ন, মধ্যম উন্নয়ন, নিম্ন উন্নয়ন ভাগ করেছে। 192টা দেশ, বর্তমানে 193টা হয়েছে। 193টা 1990 সালে পাকিস্তান অর্থনীতিবিদ মেহবুবুল হক এবং ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই সূচকটি তৈরি করেন। ছেড়ে দাও ভারতবর্ষের ক্ষেত্রে ভারতের স্থান কত, এইটুকু মনে রাখবে, বাদ বাকিটা না মনে রাখলেও চলবে। মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে ভারতবর্ষের স্থান হচ্ছে 130তম। 193টা দেশের মধ্যে 130তম স্থান হচ্ছে আমাদের ভারতবর্ষের। কিসে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী। নেক্সট, লিঙ্গ বৈষম্য সূচক, যেটাকে আমরা বলছি জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স সূচকটি 3টি মাত্রা ব্যবহার করে লিঙ্গ বৈষম্যের একটি যৌগিক পরিমাপ উপস্থাপন করে। এই 3টি কি? প্রজনন, স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ, এম্পাওয়ারমেন্ট এন্ড দ্য লেবার মার্কেট, শ্রম বাজার। সেই হিসাবে অর্থাৎ জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী ভারতবর্ষের স্থান হচ্ছে 102তম। 193টা দেশের মধ্যে 102তম স্থান অধিকার করেছে আমাদের ভারতবর্ষ। খুব একটা ভালো স্থানে নেই। গ্লোবাল জেন্ডার গ্যাপ 2021 অনুযায়ী, 2021 নয়, আমি বর্তমান করে দিয়েছি, এটা 2021 নয়, তোমরা একটু কারেকশন করে নাও প্লিজ। এটা 2021 নয়, লেটেস্ট একদম গ্লোবাল জেন্ডার গ্যাপ, ঠিক আছে, এটা একেবারে লেটেস্ট ডাটা। গ্লোবাল জেন্ডার গ্যাপ দ্বারা দুটি লিঙ্গে স্ত্রী ও পুরুষের মধ্যে সমতা নির্ণয় করা হয়। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতির উপর ভিত্তি করে এই সূচকটা নির্ণয় করা হচ্ছে। এখানে প্রথম স্থানে আছে আইসল্যান্ড, বহুদিন ধরে আইসল্যান্ডই রয়েছে, আইসল্যান্ড রয়েছে। ভারতের স্থান কত? 131তম। ভারতের স্থান কত? 131তম। 148টা দেশের মধ্যে 131তম স্থানে আছে কে? আমাদের ভারতবর্ষ। কিসে? গ্লোবাল জেন্ডার গ্যাপ, গ্লোবাল জেন্ডার গ্যাপ, স্ত্রী ও পুরুষের অনুপাতের দিক থেকে, ঠিক আছে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স। কোন দেশ কতটা খুশাল, কতটা খুশিতে তারা জীবনযাপন করে, তা তোমরা ভারতবর্ষের স্থান অনুযায়ী বুঝতেই পারবে। আবার এখানে স্থান দেখলেও বুঝতে পারবে কি আছে। স্থান খুব একটা ভালো নেই। ভারতবর্ষের এত বড় জনসংখ্যা 121 কোটি ছিল, এখন 140-42 কোটি পেরিয়ে গেছে। এত বড় জনসংখ্যা, রসদ কোথায়, সম্পদ কোথায়? সম্পদ সুষম বন্টন হচ্ছে না। 4% ভারতে 4% মানুষের হাতে বাকি 96% টাকা আছে, আর 96% মানুষের হাতে 4% টাকা আছে।
তাহলে কি করে খুশহাল জিন্দগি থাকবে, कैसे रहेगा? প্রথম স্থান হচ্ছে ফিনল্যান্ড, একদম খুশি আর খুশি, শান্তি আর শান্তি। চলো এরপর দেখো করাপশন ইন্ডেক্স 1995 সালে প্রথম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামক এক বেসরকারি সংস্থা এই সূচকটি প্রথম প্রকাশ করে। করাপশন ইন্ডেক্সের ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম স্থান হচ্ছে ডেনমার্ক, ভারতের স্থান হচ্ছে 96, 180-র মধ্যে 96, মোটামুটি ভালো পজিশন। বোঝা গেল বিষয়টা? তাহলে এই ইন্ডেক্স গুলো আমাদেরকে দেখতে হবে। কি কি আমরা দেখলাম? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা দেখলাম, গ্লোবাল ইনইকুয়ালিটি জেন্ডার ইনইকুয়ালিটি দেখলাম, তারপরে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দেখলাম আমরা, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স আমরা দেখলাম, করাপশন ইন্ডেক্স দেখলাম আমরা, তার সঙ্গে সঙ্গে দেখলাম জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ইনইকুয়ালিটি, এটা আমরা দেখলাম। বুঝা গেল? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে পরীক্ষার জন্য। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যতগুলো জিনিস আমি করালাম আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। ফ্যাকচুয়াল ডাটা দরকার হয় আরো একবার কি দুবার ভিডিওটা চালিয়ে সুন্দরভাবে দেখো, দেখে কেমন লাগলো আমাকে জানাও, পড়াশুনো কেমন চলছে জানাও, কোথায় কোন সাবজেক্টে অসুবিধা হচ্ছে জানাও। আমরা হুড়চাপটা করে এগোতে পারছি না, তার কারণ আস্তে আস্তে করে এগোতে হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্ট শেষ হবে, আর একটা সাবজেক্ট শুরু হবে। আজকে জিওগ্রাফি শেষ, আগামীকাল থেকে আমরা হিস্ট্রি শুরু করব, আরো মজা হবে। ওকে, সবাই ভালো থাকবে। আজকে এখানে শেষ করছি, টাটা।